নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে শুরু হয় ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন। মোট ভোটার রয়েছে 217 জন। ভোট গণনা করা হয় 4টি বুথে। নির্বাচনে লড়াই করছে মোট 27 জন প্রার্থী। রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জানান 11 জন প্রার্থীকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হবে। তিনি আরও জানান 4টি বুথের মধ্যে 1 নং, 2 নং ও 3 নং বুথে ভোটারের সংখ্যা 55 জন করে। 4 নং বুথে ভোটার রয়েছে 52 জন। এতে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা না গেলেও 10:12 মিনিটে ভোট গ্রহণ শুরু করা হয়। 2:12 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে, তারপর শুরু হবে ভোট গণনা। ভোট গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে দ্বিবার্ষিক নির্বাচন 2024-25 এবং 25-26 নির্বাচন আজ 10ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মোট ভোটার সংখ্যা হচ্ছে 217 এবং আমাদের যাদের নির্বাচিত ঘোষণা করব 11 জনকে আমরা নির্বাচিত ঘোষণা করব। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং 6 জন মেম্বার যারা এক্সিকিউটিভ কমিটির মেম্বার থাকবে। আমরা 4টে বুথে আমরা ভোট গণনা করছি। 4টে বুথে প্রত্যেকটা বুথে মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বুথে ভোটার হচ্ছে 55 জন, আর 4 নম্বর বুথে ভোটার হচ্ছে 52 জন, সর্বমোট 252 জন। টোটাল কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে? আমাদের এই 11টা পোস্টের জন্যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 27 জন। এখন পর্যন্ত প্রক্রিয়া কীরকম চলছে? এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে। ব্রয়লার মুরগির ফার্মারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল। অভিযোগ, রাজধানী আগরতলার শহরতলি মধুবন ঋষিপাড়া সংলগ্ন বগাড়চতল এলাকায় গড়ে উঠেছে এক ব্রয়লার মুরগির ফার্ম। তবে রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সংলগ্ন ফার্মটি বহু বছর আগে স্থাপিত হয়। ঋষিপাড়া সংলগ্ন বগাড়চতল এলাকায় একই মালিকের গত 1 থেকে 1.5 বছর আগে আরেকটি ফার্ম স্থাপন হয়। ফার্মগুলি স্থাপন করার সময় মালিক স্থানীয় এলাকাবাসীদের জানিয়েছিলেন এলাকায় কোনো ধরনের দুর্গন্ধ ছড়াবে না, কিন্তু ফার্মগুলি স্থাপন করার পর ফার্ম থেকে দুর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে। দুর্গন্ধের জন্য এলাকার মানুষের সমস্যার কথা একাধিকবার ফার্মের মালিককে জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা এই দুর্গন্ধের কথা এলাকার বিধায়ককেও জানানো হয়েছিল, কিন্তু কোনো সুরাহা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, এলাকার মানুষদের সমস্যায় ফেলে মালিক ফার্ম থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে, সেটা কখনো মেনে নেওয়া যায় না। তাই অবিলম্বে এই পোল্ট্রি ফার্ম এলাকা থেকে তুলে নেওয়ার দাবি জানায় স্থানীয়রা। না হলে দুর্গন্ধ মুক্ত করতে ব্যবস্থা নিতে দাবি করেছেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এদিকে একটা ফার্ম করছে না, পোল্ট্রি ফার্ম। এই ফার্মের থেকে যে গন্ধ আইয়ে সময় সময় আমার জন্য তো অনেকে চাটা খাইতে আইয়ে গন্ধ, চাটা বেড়ে খাইতে পারে না, ওইটা গন্ধ লাগে। ওখানে এইটা গন্ধটা কেমনে বন্ধ হয়, এটার লাগে যদি একটা বুদ্ধি যুক্তি করে আর কি, তাহলে আমরা এখানে মানুষ আইয়া বইতে পারে না, মানুষ একটু বইয়া একটু চাটা খাইতে আইয়ে, যদি চাটাই খাইতে পারে না। কতদিন আগে এই ফার্মটা এখানে বসে যায়? এটা তো বছর এরকমই বাড়ি, বছর খানেক বাড়ি। আচ্ছা, ওইদিকে কি আরেকটা ফার্ম আছে না? এদিকে তো রাস্তা দিয়ে গেলে একবারে রাস্তা নাক বন্ধ করে যাওয়ার লাগে আর কি। এদিক দিয়ে তো নাকে ধুইরা এরপরে জায়গাটা পাঠানো লাগে। আমরা গাড়িয়ে গেল এরকম অবস্থা, তারপরে সাইকেলে গেল এই নাক ধুইরা যাওয়ার লাগে পারিয়া, এরকম গন্ধ বাইরে। প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা নিছেন এখন পর্যন্ত? কই এদিকে তো আমরা এদিকে তো কোনো ব্যবস্থা হইছই না, মানে এদিকে মানুষও তো এরকমই। বলে পোল্ট্রি ফার্ম আছে, পোল্ট্রি ফার্মের উদ্যোগে আমরা এই রাস্তাটা কোনো সবজি ব্যবহার করার মতন সম্ভব না। দোকান ফাটে আইলে খুব অতিরিক্ত গন্ধ, আমরা যে বাজারে আমু দোকানে ফাটে বমু শাকামু, এটার মতো সম্ভব হয় না। আমরা এখানে একটা পোলট্রির ফার্ম হয়েছে, ফার্মের গন্ধে আমরা থাকতে পারি না। কতদিন ধরে এই সমস্যাটা? ও আছে অনেকদিন। মানে আমরা এটা চাইতেছি এখান থেকে জন এটা উঠে নিয়ে যায়, আমরা এটা চাই না এখানে থাকুন। শান্তন টিভি। যখন গোটা বাংলাদেশ উত্তপ্ত, তখন রাজ্যে ধরা পড়ল 3 বাংলাদেশি নাগরিক। তাদের নাম
আলামিন জুয়েল, মোহাম্মদ সিরাজুল শেখ এবং ফাতেমা বেগম। তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ ও রাজশাহীতে। পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করেছে। পুলিশের প্রথমে তাদের দেখে সন্দেহ হয়, তারপর তাদের জিজ্ঞাসা করাতে কথাবার্তা ব্যাপক অসংলগ্নতা পাওয়া যায়। তারপরে তাদের আটক করে পুলিশ। কী কারণে তারা ভারতে এসেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছিল তারা বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছে। তবে কোন সীমান্ত দিয়ে কবে নাগাদ কার হাত ধরে ভারতে ভূখণ্ডে প্রবেশ করেছে তার তদন্ত করবে পুলিশ। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতেমা বেগম, সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না। তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে প্রভিশনের দরকার সেই প্রভিশন অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া। কৈলাসহরের গৌরনগর ব্লকের ভোট গণনা কেন্দ্রে কংগ্রেসের জন্য বরাদ্দ করা জায়গা দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই অভিযোগ উত্থাপন করে শুক্রবার সন্ধ্যা থেকে ঊনকোটি জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতৃত্ব রুদ্রেন্দু ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা সহ অন্যান্যরা। জানা যায় 5ই আগস্ট প্রশাসনিকভাবে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 6ই আগস্ট জেলা শাসকের স্বাক্ষর করা একটি নোটিশ প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়। সে নোটিশে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য জন্য পৃথক স্থান নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার কংগ্রেস দলের জন্য বরাদ্দ করা স্থানে গিয়ে কংগ্রেস কর্মীরা দেখতে পায় তাদের জায়গা শাসক দল দখল করে নিয়েছে। তারপরে শুরু হয় ঝামেলা। কংগ্রেস কর্মী সমর্থকরা ঊনকোটি জেলা শাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এমনকি শনিবার 24 ঘন্টা গৌরনগর ব্লক এলাকা বন্ধের ডাক দেওয়া হয় জেলা কংগ্রেস সভাপতি। ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান জানান, বিজেপি কর্মীরা গৌরনগর ব্লক এলাকায় পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। তিনি আরও জানান, কংগ্রেস বিনা যুদ্ধে 1 ইঞ্চি মাটিও ছাড়বে না। এদিকে রাত্রি বাড়ার সাথে সাথে কংগ্রেসের আন্দোলন তেজি হতে থাকে। একটা সময় কংগ্রেস কর্মীরা জেলা শাসকের কার্যালয়ে ভাঙচুর চালায়। পরবর্তী সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে। দেখা করেছি, উনি দেখেছেন ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ইলেকশন অথরিটির আন্ডারে ইলেকশনটা হচ্ছে এবং যে সর্বদলীয় যে রেজুলেশন ডিএমএ ইচ্ছাকৃতভাবে করে না, পার্সোনাল না, সব পার্টি সর্বসম্মতভাবে রেজুলেশন আমাদের তরফ থেকে গেছিল বদরুজ্জামানের নেতৃত্বে। তো আমরা ডিএমকে বলেছি, আমরা তো এজ এ ডিএম না, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, ইলেকশন প্রসেস চলছে, যা ডিসিশন স্ট্যান্ড স্টিল রাখেন। উনি বলছেন এটাই ঠিক থাকবে। ধন্যবাদ। তাহলে কি আপনারা পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত ছিল কংগ্রেস দলের যে দিক ছিল ওই দিকটাই আপনারা থাকবেন? যা রেজুলেশন আছে পূর্ব দিকে যা আছে এটাই আমরা করবো। উনি মেনে নিয়েছেন, সুতরাং আমরা বন্ধ রাখবো না। সিআইএসএফ ইচ্ছাকৃতভাবে এখানে পরিবেশটা দূষিত করছে। শাহজাহান মিয়া খুব মারাত্মক অবস্থাদার, মানিক মিয়া যে কোনো সময় সে এক্সপায়ারও করতে পারে এবং প্রায় 50 জনের মতো লোকের উপরে আঘাতপ্রাপ্ত হয়েছে, যেটা ডিএম সাহেবগুলো আমরা জিজ্ঞাসা করেছিলাম। উনি বলছেন কোনো ম্যাজিস্ট্রেট অর্ডার দেয়নি। পুলিশ অফিসারদের জিজ্ঞাসা করছি, তারাও কোনো অর্ডার দেয়নি। এরা ইচ্ছাকৃতভাবে এখানের পরিবেশটাকে বিনষ্ট করছে।
প্রতি বছরই নেই এবছরও গোটা দেশের সঙ্গে ধলাই জেলাতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে। তাতে অঙ্গ হিসেবে 13 থেকে 15 আগস্ট গোটা দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমবাসা পৌর পরিষদ। জনগণের মনে দেশাত্মবোধ জাগাতে হর ঘর তিরঙ্গা কর্মসূচি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 13 আগস্ট আমবাসা পৌর পরিষদের উদ্যোগে আমবাসা পৌর এলাকায় তিরঙ্গা নিয়ে এক শুভ যাত্রার করা হবে। এর মূল লক্ষ্য হবে 13 থেকে 15 আগস্ট সকলে যেন হর ঘর তিরঙ্গা কর্মসূচি ঘরে ঘরে পালন করে। এই কর্মসূচির রূপরেখা নিয়ে আমবাসা পৌর পরিষদের সাংবাদিক সম্মেলনে মিলিত হয় আমবাসা পৌর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর। তিরঙ্গা অর্থাৎ 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা সবাই সম্মানের সহিত আমাদের জাতীয় পতাকা উত্তোলন আমরা করব। তো সেই উপলক্ষে আমি আমবাসা পুরসভার সমস্ত অংশ জনগণ যারা আছেন আমাদের প্রিয় এলাকাবাসী, আমার পুরসভার সমস্ত জনগণের কাছে আমি করজোড়ে আবেদন করছি যাতে জাতীয়তাবোধ দেশাত্মবোধ থাকে আমাদের কোনো অংশেই আমাদের আমরা না কমে। তার জন্য আমরা সবাই আমাদের সেই 13 থেকে 15 তারিখ পর্যন্ত আমরা জাতীয় পতাকা উত্তোলন করব সম্মানের সহিত, এবং সেটা যাতে সেখানে আমরা আমাদের শিশুরা, বাচ্চারা, কচি কাচারা, বিভিন্ন স্তরের যারা আমাদের এলাকার লোক আছেন, শ্রমিক মেহনতি মানুষ, সবাই যাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। কল্যাণপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নাইট ডিউটিতে থাকা অবস্থায় মোহনপুর এলাকার বাইক আরোহীর ধাক্কায় গুরুতর আহত হয়। বর্তমানে শিবদেব কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনা শুক্রবার রাত 2টা নাগাদ। পুলিশের কাছে জানা গেছে বিজয় দাস নামের বাইক আরোহী বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পুলিশকর্মী শিবদেব। বাইক চালক মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়। বাইক আরোহীর বাড়ি জিরানিয়া থানা এলাকায়। তবে রাতে কোথা থেকে বাইক নিয়ে কল্যাণপুরের দিকে আসছিল তা জানা যায়নি, এবং পুলিশকে দেখে কেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বাইকের নম্বর TR01AP8307। আটক করা হয়েছে বাইক চালককে। গোটা বিষয় নিয়ে কল্যাণপুর থানায় একটি মামলা হয়েছে। এদিকে আহত পুলিশ কর্মীকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। রাত্রে আমাদের নাইট ডিউটি অফিসার ছিল শিবপ্রসাদ দেব। উনি নাইট ডিউটি চলাকালীন মহাজরতায় একটা বাইক যখন সিগন্যালে দাঁড়ানোর জন্য, তখন ওই বাইকটা এসে আমাদের যে নাইট অফিসার ছিল ওনাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে আমরা বাইকটি এবং বাইকের যে চালক এবং শিবপ্রসাদ দেবকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে চিকিৎসার জন্য শিবপ্রসাদ দেবকে জিবি হাসপাতালে রেফার করি। উদয়পুর মন্ত্রী ঘনিষ্ঠ সুব্রত দাস শুক্রবার রাতে পশ্চিম ধ্বজনগর পঞ্চায়েত বিজেপির গ্রাম প্রধানের সাথে ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়েন। এলাকাবাসীর দীর্ঘক্ষণ বিজেপির গ্রাম প্রধান সুব্রত বাবুকে জামজুরি বিজেপির গ্রাম প্রধান সুব্রত দাস দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপে জড়িত হয়ে আছে। বিগত দিনে জামজুরি গাংফিরা স্থিত এক মহিলার সাথে অবৈধ সম্পর্কে ধরা পড়েন প্রধান বাবু। এলাকায় জানাজানি হলে প্রধান সাহেব বাড়ি বাড়ি ঢুকে হুমকি দেন এলাকাবাসীকে। পরে সে মহিলার স্বামী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে অভিযোগ। এরকম অনেক ঘটনা রয়েছে জামজুরি বিজেপির গ্রাম প্রধান সুব্রত বাবুর বিরুদ্ধে। এখন মন থেকে ঘনিষ্ঠ এই প্রধান এলাকাবাসীর হাতে নাতে ধরা পড়ে। প্রধান হিসেবে কি কর্মকাণ্ড করতেছে এটি ভাইরাল হইব। আচ্ছা ফেসবুকে দাও না, এডি আমরা পাঁচজন কথা ছিল নি, আমরা বাচ্চা আসিনি, আমরা বউ আসিনি, তোরে পরে সংসার করতেছেন, নিজের সংসার করতেছেন, কয়টা লাইফ নষ্ট করতেছেন আপনি। জামজুরি আরেক বেটির কাছে যায় হ্যাঁ কই না, আমি জানি এই মানুষ রয়ে খাই মাসে একদিন না, 4 সপ্তাহে 4 বার হয়, 8 বার হয়। শুনেন আমরা আইয়া আমরা ভাই রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, মুসলিম, জৈন, বুদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকে। এদিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনের আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপন করা হয়। জানা যায় চিতোরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্যে প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন। তারপর থেকে রাখি বন্ধন উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাখি বন্ধন উৎসব দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে কবজিতে
রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয়। পরবর্তীতে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয়। এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায়। হাতে মাত্র আর কয়েকটি দিন, তারপরে রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে বাজারে এসে গেছে বিভিন্ন ধরনের রাখি। রাজধানীর বাজারগুলিতে দোকানদাররা রকমারি রাখি নিয়ে এসেছে বিক্রয়ের উদ্দেশ্যে। এক দোকানদার জানান, বিভিন্ন রকমের রাখি এসেছে বাজারে। রাখির চাহিদাও রয়েছে। রাখির চাহিদা কি কিরকম আছে? মোটামুটি রাখি তো এখন মানে চলে খারাপ না, কিন্তু আর এখন যে আপনার হ্যাপি নিউ ইয়ারের কার্ড টার্ড এগুলি এখন মোটামুটি বন্ধ হয়ে গেছে। যে আজকাল সবাই মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাই করে। আর রাখি বন্ধনটা এখনো আছে মানুষের কাছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যামন টিভির পর্দায়। নমস্কার।